গুড আফটারনুন। আমি এমআর, তোমাদের সাথে আরও একটা ক্লাসে। ফিফথ সেমিস্টার ইতিহাসের জেনারেল পেপারের আমরা এই পেপারের যে টপিক নিয়ে আলোচনা করছি, বিগত কয়েকটা ক্লাসেও সেই আলোচনাই হয়েছে। নাৎসিবাদ ও হিটলার সম্পর্কে আমরা প্রথম ক্লাস থেকে আলোচনা শুরু করেছি। আজকে হয়তো এই ক্লাসটার নাৎসিবাদ ও হিটলার এই টপিকটা হয়তো আমরা শেষ করব, এবং জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব প্রসঙ্গে আমরা বিগত কয়েকটা ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। আমি আগের ক্লাসেও তোমাদের হিটলারের আগ্রাসী মনোভাব, পররাষ্ট্র নীতি নিয়ে খানিক শুরু করেছিলাম। আজও সেটাই শুরু করব, এবং এর পরের ক্লাস অর্থাৎ পরের শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ টপিকটা আমরা শুরু করে দেব। আজকে আমি তোমাদের পড়ে থাকা খানিক টুকরো একটা বিষয় নিয়ে কিছু বলে দেব। অ্যাডলফ হিটলারের পররাষ্ট্রনীতি সম্পর্কেও আমি খানিকটা তোমাদেরকে আজকে বলে রাখি। দেখো, অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতার উত্থান জার্মান রাজনীতি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটিয়েছিল তা কিন্তু নয়। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে অ্যাডলফ হিটলারের উত্থান কিন্তু এক গভীর সংকটও সৃষ্টি করেছিল। অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন একদলীয় একনায়কতন্ত্রী শাসন বলবৎ করেছিলেন হিটলার, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু তিনি একটা সম্প্রসারণশীল নীতির প্রবক্তা ছিলেন। এজেপি টেলর প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন যে হিটলারের পররাষ্ট্রনীতির মধ্যে অভিনবত্ব ছিল এই যে তিনিও ওয়েমার প্রজাতন্ত্রের ভার্সাই সম্মেলন বিরোধী সংশোধনবাদী নীতির অনুরাগী ছিলেন। টেলর এমনকি এ কথাও বলেছেন যে হিটলার পররাষ্ট্রনীতির বিষয়ে তেমন আগ্রহী ছিলেন না। যদিও টেলরের এই মতকে অনেকেই গ্রহণযোগ্যতা দেয়নি বা অনেকে গ্রহণযোগ্য মনে করেননি, কারণ বলা হয় যে শেষ পর্যন্ত হিটলার পররাষ্ট্রনীতির পথেই কিন্তু অগ্রসর হয়েছিলেন। হিটলারের এই পররাষ্ট্রনীতির চরিত্র ছিল একদিকে সংশোধনবাদী, অপরদিকে সম্প্রসারণশীল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মান পররাষ্ট্রনীতির মূল বক্তব্যই ছিল 1919-এর অপমানজনক চুক্তির একটা বৈষম্যমূলক ভৌমিক, সামরিক ও অর্থনৈতিক শর্তগুলিকে লঙ্ঘন করে জার্মানকে পুনরায় একটা শক্তিশালী শান্তি রাষ্ট্রের রূপ দেওয়া। এদিকে আমাদের কিন্তু আরও একটা কথা মাথায় রাখতে হবে, যে একটা অখণ্ড জার্মান রাষ্ট্র গঠন কিন্তু হিটলারের মূল উদ্দেশ্য ছিল না। জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য ইউরোপের বিস্তৃত ভূখণ্ড জুড়ে এক বিশালাকার জার্মান সাম্রাজ্য স্থাপন কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল। হিটলারের বক্তব্য ছিল
জার্মান জনগণের প্রকৃত বিকাশ ঘটাতে গেলে সীমিত ভূখণ্ডের মধ্যে তাদের আবদ্ধ থাকলে চলবে না। হিটলারের বিস্তারধর্মী পররাষ্ট্রনীতি নিঃসন্দেহে জার্মান পররাষ্ট্রনীতির বিবর্তনে এক নতুন মাত্রা সংযোজন করেছিল এবং সুপরিকল্পিতভাবেই জার্মানি বিস্তার নীতির পথ অগ্রসর হয়েছিল। তবে হিটলার প্রথম দিকে সচেতনভাবেই সংযত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। এই কথাও আমাদের মাথায় রাখতে হবে যে 1933-এর জানুয়ারির মাসে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর হিটলার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি। তার মূল উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ ক্ষেত্রে শক্তি সংহত করা এবং জার্মানিকে নাৎসি দলের নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করা। এর পাশাপাশি তিনি জার্মানির অর্থনৈতিক ও সামরিক শক্তিকেও কিন্তু শক্ত করতে চেয়েছিলেন। 1933 থেকে 36 এই সময়কালে জার্মান পররাষ্ট্রনীতির রূপায়ণে দুই ধরনের কর্মপন্থা অনুষ্ঠিত হয়েছিল। এক নম্বর হলো ভার্সাই চুক্তি কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবস্থার বিনাশ করা, আর দুই না ইউরোপে জার্মানির কূটনৈতিক অবস্থান সুদৃঢ়করণ ও ইউরোপে জার্মান বিরোধী ফরাসি মিত্রতা ব্যবস্থার বিভাজন করা। এরপর আমরা দেখছি 1935-এর জানুয়ারি মাসে সার উপত্যকায় গণভোট অনুষ্ঠিত হলো এবং শতকরা 90% ভোট জার্মানির অন্তর্ভুক্তির সপক্ষে গেল। সার অঞ্চলের গণভোটের রায়ে হিটলারের মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। এরপর 1935-1935-এর 5ই মার্চ হিটলার ভার্সাই চুক্তির সামরিক শর্তাবলী লঙ্ঘন করার সিদ্ধান্ত ঘোষণা করলেন। তিনি বাধ্যতামূলক সামরিক বৃত্তি প্রবর্তন করলেন। জার্মান সৈন্যবাহিনীকে 36 ডিভিশনে প্রসারিত করার সিদ্ধান্ত গৃহীত হলো। তবে শুধুমাত্র ভার্সাই চুক্তির শর্তগুলি লঙ্ঘন করেই কিন্তু হিটলার সন্তুষ্ট ছিলেন না। ইউরোপের প্রচলিত কূটনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতেও তিনি তৎপর হলেন এবং আমরা দেখতে পাই 1934 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জার্মানির সঙ্গে পোল্যান্ডের একটি অনাক্রমণ চুক্তিও সম্পাদিত হলো। শুধুমাত্র অভ্যন্তরীণ পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতিও হিটলারের অনুকূল হয়ে ওঠে। স্পেনের গৃহযুদ্ধ শুরু হলে পশ্চিম ইউরোপে ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এক সংকটজনক অবস্থা তৈরি হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে হিটলার একদিকে যেমন ইতালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেলেন, অন্যদিকে ব্রিটেনের প্রতি জার্মানির নির্ভরশীলতা কিন্তু কমে গেল। হিটলার প্রথমে ইতালির সঙ্গে মিত্রতা স্থাপনে এগিয়ে গেলেন এবং স্পেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত পরেই অস্ট্রিয়া সম্পর্কে ইতালি ও জার্মানির মতবিরোধের নিষ্পত্তি ঘটল। এরপর 1937-এর 5ই নভেম্বর হিটলার তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে
একটি গুরুত্বপূর্ণ গোপন সম্মেলন আহ্বান করলেন। এই সম্মেলনের তথ্য পাওয়া যায় হসবাগ প্রতিবেদনে। হিটলারের একজন অধস্তন সামরিক কর্মচারী কর্নেল হসব্যাগ এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত নথিভুক্ত করেছেন। যদিও অনেকের মতে এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে অধ্যাপক A.J.P. টেলর মনে করলেন যে হিটলার কোনো স্থির পরিকল্পনা মাফিক কর্মসূচি গ্রহণ করেছিলেন তা অকল্পনীয়। কিন্তু এই প্রতিবেদন থেকে তিনটি বিষয় জানা যায়, মানে হসব্যাগ প্রতিবেদন থেকে এই গোপন সম্মেলন সম্পর্কে কি জানা যাচ্ছে। এক, ইউরোপের পূর্ব প্রান্তে জার্মান বিস্তার নীতির রূপায়ণ এবং এর জন্য বল প্রয়োগের প্রয়োজনীয়তা স্বীকার। 2 নম্বর কি, 1943 থেকে 45 এই সময়কাল নাগাদ এই পরিকল্পনার বাস্তবায়ন। 3 নম্বর কি না, ফ্রান্সের সঙ্গে সংঘর্ষের অপ্রাসঙ্গিকতা, কারণ অনুমিত হয়েছিল ফ্রান্স গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়বে, নতুবা ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ভূত সমস্যার সূত্র ধরে ফ্রান্স ইতালির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। হিটলারের পররাষ্ট্রনীতি সম্পর্কে আমরা আরও কিছু বলতে পারি। যেমন মধ্য ইউরোপের জার্মান ভাষাভাষী অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির সংযুক্তিকরণ দীর্ঘদিন থেকেই হিটলারের লক্ষ্য ছিল। অস্ট্রিয়া জন্মস্থান হওয়ায় অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির সংযুক্তিকরণে হিটলার স্বাভাবিকভাবেই আগ্রহী ছিলেন। এমনকি মেইন ক্যাম্প গ্রন্থের প্রথম পাতায় হিটলার অস্ট্রিয়া সম্পর্কে তার আগ্রহের কথা উল্লেখও করেছেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে হিটলার অস্ট্রিয়ার উপর দৃষ্টি রাখেন, তবে ইতালির দৃঢ় বিরোধিতায় 1934 জুলাইয়ের সামরিক অভিযানের প্রচেষ্টা কিন্তু বিফল হয়ে যায়। এরপর হিটলার কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করতে বাধ্য হলেন। এখন তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে অস্ট্রিয়াকে জার্মানির দিকে টেনে আনতে সচেষ্ট হলেন। জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার অঙ্গীকরণ নিঃসন্দেহে জার্মানির পক্ষে লাভজনক হয়েছিল। রণনৈতিক ও অর্থনৈতিক দুদিকেই জার্মানি উপকৃত হয়েছিল। একটি রক্তপাতহীন বিজয়ের ফলে জার্মানি মধ্য দানুয়ুব উপত্যকায় সড়ক, রেলপথ ও নদীপথে যোগাযোগের অবাধ নিয়ন্ত্রণ লাভ করে। এই সুবিধার ফলে জার্মানির সঙ্গে ইতালি, হাঙ্গেরি ও যুগোস্লোভিয়ার প্রত্যক্ষ সংযোগ স্থাপিত হলো। চেকোস্লোভিয়ার বোহেমীয় দুর্গের 3টি দিক জার্মানির কাছে উন্মুক্ত হয়ে গেল। অর্থনৈতিক দিক থেকে
জার্মানি অস্ট্রিয়ার খনিজ সম্পদ ও ব্যাংকের আমানত জার্মানের করায়ত্ত হলো। অস্ট্রিয়া সংযুক্তিকরণের পর চেকোস্লোভাকিয়া জার্মানির বিস্তারধর্মী কার্যক্রমের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। একাধিক কারণে এই চেকোস্লোভাকিয়া গ্রাস জার্মানির কাছে খুব জরুরি হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড, রাশিয়া ও জার্মানি এই দুইটি রাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের হাত থেকে নিরাপত্তা রক্ষার জন্য ফ্রান্সের সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয়। কিন্তু 30-এর দশকে পোল্যান্ডের কূটনৈতিক মনোভাবের পরিবর্তন ঘটে। পোল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক কিছুটা শিথিল হয়ে পড়ে এবং পোল্যান্ড সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল গ্রহণ করে। 1932 সালের 25শে জুলাই পোল্যান্ড প্রথমে সোভিয়েত রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি করে। এরপর হিটলারের আগমনের পর পোল্যান্ড 1934-এ জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করে। তাহলে আমরা মোটামুটি এই পর্বে আজকের শেষ ক্লাসে নাৎসি ও জার্মানি নিয়ে, যেহেতু আমি তোমাদের পরের চ্যাপ্টারই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়াবো, সেহেতু আমি অনেকটা এগিয়ে রাখলাম, নাৎসি থেকে অনেকটা এগিয়ে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। আমরা এর পরের ক্লাসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করব। সবাই ভালো থাকো, এই করোনা আবহে সবাই সুস্থ থাকো। আর যথারীতি পরের শনিবার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু করব।